আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের শিক্ষামূলক অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করব গ্রামার থেকে। গ্রামার বলতে একবারে প্রাইমারি লেভেল থেকে, প্রাইমারি বলতে একদম শুরু থেকে যে কথাগুলো আলোচনা করব আশা করি আপনাদের কাজে লাগবে এবং খেয়াল করে শুনবেন। প্রথমে লিখেছি গ্রামার ফ্রম প্রাইমারি। প্রাইমারি মানে একেবারে স্টার্টিং লেভেল থেকে, এবিসি থেকে। যেমন গ্রামারটা কি? গ্রামার হলো একটা বই বলতে গেলে, কতগুলো নিয়মকানুন লিপিবদ্ধ একটা বই, যে বইতে বিভিন্ন নিয়মকানুন লিপিবদ্ধ থাকে। এই নিয়মকানুনগুলো ভাষা সংক্রান্ত নিয়মকানুন, ভাষা রিলেটেড নিয়মকানুন। ভাষাটা আমার কিভাবে সুন্দর হবে, কিভাবে সঠিক হবে, কিভাবে শ্রুতি মধুর হবে, এই বিষয়টাই গ্রামারে লেখা থাকে। অর্থাৎ যে বই পড়লে আমরা ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারি বা লিখতে পারার কৌশলগুলো শিখতে পারি তাকেই বলে গ্রামার। যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় বা লিখতে পারার কৌশলগুলো শেখা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। এই ইংলিশ গ্রামার লিখতে, পড়তে, বলতে পারার তোরে আপনাকে প্রথমে হলো আপনাকে দিয়ে দিল যে জিনিসগুলো পড়ো, এলোমেলো করে দেওয়া থাকলো পরীক্ষার সময়, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কারেক্টলি। সেখানে এলোমেলো করে দেওয়া থাকবে, সঠিকভাবে ভাষা সেন্টেন্সের বাক্যগুলো সঠিকভাবে সাজানো থাকবে না, এলোমেলো থাকবে। আপনাকে দিয়ে দিল কোনটা সঠিক হবে সেইভাবে তুমি পড়ো। তাহলে আপনাকে পড়ার সময় সঠিকভাবে পড়তে হবে। তাহলে আমি যদি গ্রামার না জানি তা আমি সঠিকভাবে পড়তে পারবো না। কোন ওয়ার্ডটা আগে হবে, সাবজেক্টটা আগে হবে নাকি ভার্ব আগে হবে, অক্সিলারি ভার্ব আছে সেগুলো আগে হবে, কোনটা আগে কোনটা পরে, কার পরে কোনটা, এগুলো আমি যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি সাজাতে না পারি তাহলে আমার সেই পড়াটা গ্রহণযোগ্য হবে না। দেওয়া থাকলো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কারেক্টলি, সঠিকভাবে বাক্যগুলো পড়ো। এলোমেলো দেওয়া থাকে, আমার সঠিকভাবে পড়তে হবে। এই পড়াটা জানতে হলে আমাকে গ্রামার জানতে হবে। দেওয়া থাকলো হয়তো এ কনভারসেশন উইথ ইয়োর ক্লাসমেট অ্যাবাউট স্পোর্টস, তোমার ক্লাসের বন্ধুর সাথে, তোমার সহপাঠীর সাথে খেলাধুলা সম্পর্কে তুমি ইংরেজিতে কথা বলো। তাহলে আমি যদি না জানি কিভাবে আমি শুরুটা বলবো, কিভাবে ফিনিশিং দিব, কিভাবে আমি কোন কথাটা আগে বলবো, কোন কথাটা পরে বলবো, এবং সে বাক্যগুলো কোনটার পরে কোনটা বলবো, এগুলো যদি আমি না জানি তাহলে আমি সঠিকভাবে বলতে পারবো না। আমি তাহলে সেখানে আমি রিজেক্ট হব বা বাদ পড়বো ইত্যাদি, আমাকে সেখানে গ্রহণ করা হবে না। তাহলে এইটা জানতে হলেও আমাকে তাহলে গ্রামার জানতে হবে। তাহলে গ্রামার জানতে হলে গ্রামার থেকে আমি কথা বলা শিখতে পারবো, আমি পড়াটা সঠিকভাবে শিখতে পারবো, কিভাবে সঠিকভাবে পড়তে হয়, কিভাবে সঠিকভাবে কথা বলতে হয়, এবং শেষে কিভাবে আমাকে লিখতে হয়। দেওয়া থাকলো রিঅ্যারেঞ্জ বা রিরাইট দ্য ফলোয়িং জাম্বেল ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। উপরে দেওয়া থাকবে, এগুলো প্রায়ই থাকে, যে নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজাও এবং অর্থপূর্ণ বাক্য গঠন করো। নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজাও এবং অর্থপূর্ণ বাক্য গঠন করো। মেক মিনিংফুল সেন্টেন্স। আমি যদি না জানি কোন শব্দের পরে কোনটা হবে, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড হবে, তাহলে আমি সেখানে সাজাতে পারবো না। তাহলে এটা আমাকে সঠিকভাবে জানতে হবে। প্রশ্নে লেখা থাকলো ইজ রাজু স্কুল গোয়িং টু, এলোমেলো করে দেওয়া আছে, আমাকে সঠিক করে সাজাতে হবে। আমি যদি কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড হবে, আগে সাবজেক্ট হবে নাকি আগে ভার হবে নাকি অক্সিলারি ভার হবে, এগুলো না জানলে আমি সাজাতে পারবো না। তাহলে আমাকে জানতে হবে। আসলে এখানে হবে হলো রাজু ইজ গোয়িং টু স্কুল। দেওয়া থাকলো ইজ রাজু স্কুল গোয়িং টু, তাহলে হবে রাজু ইজ গোয়িং টু স্কুল। এটা শেখার জন্য আমাকে গ্রামার জানতে হবে। নেক্সট SINGING, সিঙ্গিং, মিনিং মিনা ইজ এ সং। এখানে ইন্টারগেটিভ সাইন দেওয়া, জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া। সিঙ্গিং মিনা ইজ এ সং, আমাকে এই জিজ্ঞাসাবোধক চিহ্ন দেখে আমাকে এটা সাজাতে হবে। এখানে গাহিতেছে মিনা একটি গান, যেহেতু জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া আছে তাহলে সেন্টেন্সটাকে আমাকে সাজাতে হলে হবে ইজ মিনা সিঙ্গিং এ সং। তাহলে এখানে হবে ইজ মিনা সিঙ্গিং এ সং। তাহলে আমার জিজ্ঞেস করা চিহ্নটা সঠিক হবে। is Mina
ইজ ফ্রম শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন, তাহলে আমার সেন্টেন্সটা কারেক্ট হবে। কিন্তু এটা জানতে হলে তো আমাকে সেন্টেন্স মেক করা শিখতে হবে, আর সেন্টেন্স মেক করা শেখার জন্য আমাকে গ্রামার জানতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন গ্রামারের ব্যাপারটা, যে হাউ টু রিডিং, হাউ টু স্পিকিং অ্যান্ড হাউ টু রাইটিং। এবার আলোচনা করব লেটার। গ্রামারের প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লেটার। লেটার কাকে বলে? লেটার হলো কতগুলো সাংকেতিক চিহ্ন বা প্রতীক। লেটার হলো কতগুলো সাংকেতিক চিহ্ন বা প্রতীক। লেটার, তাহলে যে সকল ইংরেজি ভাষা, লেটার ব্যবহার করা হয় ইংরেজি ভাষার জন্য, ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য, লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে লেটার বলে। লেটার বললে আমরা বুঝি ছন্দ চিঠি, চিঠির প্রচলন তো এখন উঠে গেছে, কিন্তু গ্রামারের বেলায় যদি আমরা লেটার বলি তাহলে বোঝা যাবে ইংরেজি অক্ষর। এই ইংরেজি অক্ষরগুলো কিন্তু আমরা কথা বলার সময় ব্যবহার করি না, আমরা পড়ার সময় ব্যবহার করি, দেখে দেখে পড়ি, তখন আমার ইংরেজি লেটারগুলো ব্যবহার করা লাগে। আর হলো লেখার সময়, তাহলে ইংরেজি ভাষা লিখে যখন প্রকাশ করব, এই লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে লেটার বলে। দুনিয়াতে অনেক সাংকেতিক চিহ্ন বা লেটার আছে, যেমন আরবির বেলায় যদি বলি তাহলে এটা বা হরফ, বা এটা হরফ বলি। ইংরেজির বেলায় যদি আমি এমন লিখি তাহলে এটা এম হলো, বাংলায় লিখে এটা খ হলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো সবগুলো এক একটা সাংকেতিক চিহ্ন। আবার যদি আমি ইংরেজিতে 4 লিখি এরকম, 9 লিখি এরকম, বাংলায় 9 লিখলে এরকম ইত্যাদি। এগুলো প্রত্যেকটা একটা একটা সাংকেতিক চিহ্ন, যে চিহ্ন দ্বারা আমরা তার আলাদা আলাদা অর্থ বুঝতে পারি। পৃথিবীর কোনো চিহ্নটাই কোনো চিহ্নের মতো না, তাহলে তো আমাদের চিনতে সমস্যা হতো। তো লেটার কাকে বলে? ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে লেটার বলে। এই সাংকেতিক চিহ্ন আরও আছে। আমরা রাস্তায় চলতে চলতে দেখি কখনো যে একটা এরকম সাইনবোর্ড দেওয়া আছে রাস্তায়, এরকম একটা সাইনবোর্ড, এরকম দাগ কাটা কাটা, আমরা বুঝবো যে সামনে রেল লাইন। এটা বোঝানোর জন্য রাস্তায় এরকম দেওয়া থাকে। যারা রাস্তায় গাড়ি নিয়ে চলে তারা এগুলো দেখে বুঝবে যে হ্যাঁ এখানে এরকম কিছু আছে, রেল লাইন আছে, আমাকে সাবধানে পার হতে হবে। আবার চলতে চলতে দেখা গেল যে এরকম একটা সাইনবোর্ড, তার ভিতরে এরকম দেওয়া, বোঝা যাবে সেখানে ব্রিজ আছে সামনে। এইগুলো একটা সাংকেতিক চিহ্ন বা প্রতীক। আবার ইদানিং দেওয়া থাকে বা আরও আগের থেকে দেওয়া থাকে, ধরেন এরকম একটা চিহ্ন দেওয়া থাকলো, এরকম ক্রস দেওয়া থাকলো, অর্থাৎ এখানে লেখা থাকে, দেখলেই বুঝবো যে এখানে ধূমপান করা নিষেধ। যেখানে খুব গ্যাদারিং হয়, লোকজনের ভিড় হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাসপাতাল, এইসব জায়গায় দেখা ধূমপান করা নিষেধ। বা দেওয়া থাকে যে একটা হর্ন দেওয়া থাকলো, এরকম করে একটা হর্ন দেওয়া থাকলো এরকম, এখানে হর্ন বাজানো নিষেধ। কোথায় নিষেধ থাকে? এটা স্কুলে থাকে, হাসপাতালে থাকে, বা যেখানে রুগীরা থাকে, কারো কানে লম্বা কোনো সাউন্ড বা কোনো হাই বিম কোনো সাউন্ড গেলে তাদের ক্ষতি হবে, কষ্ট হবে, সেখানে এরকম চিহ্ন দেওয়া থাকে যে হর্ন বাজানো নিষেধ। এগুলো একটা একটা প্রতীক বা চিহ্ন। তাহলে ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করি তাদেরকে বলা হয় লেটার। এই লেটার আবার কত প্রকার? সেইটা লেটার হলো মোট 26টা, এ থেকে জেড পর্যন্ত। এই 26টি লেটারকে একসাথে বলে হলো অ্যালফাবেট। এ থেকে ফ্রম এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে, এই লেটারগুলোকে একত্রে বলে অ্যালফাবেট। লেটার আলোচনা করলাম, লেটার থেকে বের হলো অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট কাকে বলে? এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে এদেরকে একত্রে বলে অ্যালফাবেট। এদের সব একত্রে বলে, এক একটা করে না, সবগুলোকে একসঙ্গে বলে অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। আমার এই কথাগুলো যদি খেয়াল করে শোনেন
তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের কোনো গ্রামার বই পড়া বা দেখার দরকার হয়তো হবে না। তারপরেও দেখতে পারেন গ্রামার বইতে অনেক সময় একটু জটিল করেও লেখা থাকে, তো আমি আশা করি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি বা আপনারা হয়তো বুঝতে পারবেন, কষ্ট কম হবে। এই এ থেকে জেড পর্যন্ত লেটারগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার। স্মল লেটার অর্থ স্মল মানে ছোটো, ক্যাপিটাল মানে বড়। স্মল লেটার মানে ছোটো হাতের লেটার, যেমন এ, বি, সি, ডি, ই, এফ ইত্যাদি, এগুলো স্মল লেটার। আর ক্যাপিটাল লেটার এ, বি, সি, ডি ইত্যাদি। তা লেটারকে প্রথমে লেটার কাকে বলে আমি আবার আলোচনা করি। ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলে লেটার। লেটারকে আবার এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটারকে একসঙ্গে বলে, এগুলোকে বলে হলো অ্যালফাবেট বা বর্ণমালা। আর এই অ্যালফাবেট বর্ণমালাকে ভাগ করা হয়েছে দুইটি ভাগে, একটা হচ্ছে স্মল লেটার আর একটা ক্যাপিটাল লেটার। স্মল লেটারগুলো কেমন সেটা দেখালাম লিখে, ক্যাপিটাল লেটারগুলো কেমন তাও দেখালাম লিখে। এবার লেটার থেকে তৈরি হয় হচ্ছে ওয়ার্ড। লেটার থেকে তৈরি হয় ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। এই ওয়ার্ড কাকে বলে আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। ওয়ার্ড বলে হলো এক বা একাধিক লেটার পাশাপাশি বসে, এক বা একের অধিক, একাধিক মানে একের অধিক, তাহলে এক বা একাধিক লেটার, এক বা একাধিক, এ কয়াকার ধৈর্যসী ক, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, কোনো অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে তবে তাকে বলে ওয়ার্ড, তবে তাকে ওয়ার্ড বলে। তাহলে পাশাপাশি বসলেই হবে না। যদি আমি লিখি ডাব্লিউ ও সি, কোনো অর্থ হলো না, কিন্তু যখনই আমি লিখব যে সি ও ডাব্লিউ, তাহলে কাউ, কাউ একটা অর্থ হলো। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো অর্থ বোঝাবে, কতগুলো লেটার পাশাপাশি বসে যদি কোনো ওয়ার্ড হয়, যদি অর্থ প্রকাশ হয় তবে তাকে বলে ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। আবার বলি, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। ওয়ার্ড আমি আরও লিখতে পারি, যেমন PEN পেন, পেন একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড ইত্যাদি। এগুলো অর্থ আছে, যখনই অর্থ হবে তখন সেটা হবে ওয়ার্ড। এবার শুরু করি। ওয়ার্ড থেকে হয় সেন্টেন্স। যে আগে বললাম যে ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে লেটার ওয়ার্ড বলে। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। আর ওয়ার্ড থেকে তৈরি হয় সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বাংলায় বাক্য, ইংরেজিতে সেন্টেন্স। আবার বলি, লেখাও তো আছে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে, কোনো রকম না, আমি খাই ভাত, মনের ভাব ঠিক প্রকাশ হলো না, বা আমি খাই লিখলাম তাও প্রকাশ হলো না, কিন্তু আমি ভাত খাই যখন এভাবে সাজায় বলবো কথাটা, তখন আমার সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ হবে, আর তখনই সেই কথাগুলোকে বলবো সেন্টেন্স। তাহলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন বাংলায় আছে, এক বা একাধিক শব্দ বা পদ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে বলে বাক্য। ঠিক ইংরাজিতেও এরকম, যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে একটা ওয়ার্ড দিয়েও কি বাক্য হয়? হ্যাঁ হয়। আমাকে জিজ্ঞেস করলো যে হ্যাভ ইউ গান টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? বা ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? আমি অ্যান্সার করলাম যে ইয়েস, একটা ওয়ার্ড। আমি বললাম যে নো, তাহলে একটা ওয়ার্ড, এটাও আমার মনের ভাব প্রকাশ করা হলো। সে বুঝলো যে আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম ইয়েস দিয়ে কিংবা নো দিয়ে। ওকে, তাহলে
এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই সেন্টেন্সের আবার দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এসইউবি জেইসিটি সাবজেক্ট, পিআরইডিআইসিএটি প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট এ হলো একটা সেন্টেন্সের দুইটা অংশ। সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট হলো কোনো সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট। কোনো সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট। তাহলে সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স এর মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে বলে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সম্পর্কে বা সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাই প্রেডিকেট। সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তা প্রেডিকেট। আর কোনো বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আমি কলম দিয়ে লিখি, তাহলে কলম সম্পর্কে বলা হচ্ছে কলম, এখানে সাবজেক্ট। পাখি ডাকে, পাখি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে পাখিটা এখানে সাবজেক্ট। তাহলে পাখিটা সাবজেক্ট আর পাখি ডাকে, এটা হচ্ছে প্রেডিকেট। কলমে ভালো লেখা হয়, কলমটা সাবজেক্ট আর ভালো লেখা হয়, এটা প্রেডিকেট। তাহলে বাক্যের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। আমরা সেন্টেন্সের দুইটা অংশ শিখলাম, দুইটা অংশ। আর সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হলো 5 প্রকার, এটা পরে কখনো আলোচনা করব ইনশাআল্লাহ। সেন্টেন্স মোট 5 প্রকার। এগুলো হয়তো 4-5-এ আছে বা 6-এ আরও আছে। আমরা এগুলো কিছুটা আলোচনা করি, পরে এগুলো বিশ্লেষণ পরে করব। সেন্টেন্স 5 প্রকার। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। দে আর অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। মনে রাখবেন সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। সেন্টেন্সের কয়টি অংশ? 2টি অংশ। তা সেন্টেন্স কাকে বলে? আমি উপর থেকে আবার নিচের দিক যাচ্ছি। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। সেন্টেন্সের কয়টা অংশ? 2টা অংশ। কি কি? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয় ওয়ার্ড দিয়ে। কিভাবে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স তৈরি হয় ওয়ার্ড দিয়ে। তাহলে ওয়ার্ড তৈরি হয় কী দিয়ে? ওয়ার্ড তৈরি হয় লেটার দিয়ে। লেটার কাকে বলে? ওয়ার্ড কাকে বলে? তাহলে কতগুলো লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। আর লেটার কাকে বলে? লেটার হলো ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলে লেটার। তাহলে আজ এ পর্যন্ত এখানেই শেষ করছি। আশা করি শিক্ষার্থীরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।